তাহলে উদ্ভিদের হচ্ছে দুইটা অংশ, অপুষ্পক আর সপুষ্পক, দুইটা ভাগে ভাগ করছি আমরা। এখন অপুষ্পকের ক্ষেত্রে তিনটা অংশ, মানে অপুষ্পক তিন ধরনের আমরা ভাগ করতে পারি, কি কি? সমাঙ্গ বর্গ, মস বর্গ আর ফার্ন বর্গ। আর যাদের ফুল হয় তারা কি ছিল? পুষ্পক বা সপুষ্পক। তাদেরকে আমরা কয় ভাগে ভাগ করি? দুই ভাগে, নগ্নবীজী আর আবৃতবীজী। প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট, খেয়াল করতে হবে। এখন দেখো, আমরা প্রথমে একটা জিনিস তোমাদেরকে দেখাইছি যে সমাঙ্গ বর্গ আর মস বর্গ এই দুইজন হচ্ছে অনুন্নত, আর ফার্ন, নগ্নবীজী, আবৃতবীজী এটা কি? উন্নত। সো ইনিশিয়ালি আমরা এখানে মাঝখান থেকে একটা দাগ টেনে দিলাম যে এর এই পাশের গুলো সব কি হবে? অনুন্নত বৈশিষ্ট্য প্রদর্শন করবে, আর এই পাশের গুলো সব কি হবে? উন্নত বৈশিষ্ট্য প্রদর্শন করবে। ঠিক আছে? এখন দেখো, প্রথম যে বৈশিষ্ট্যের কথা আমি বলবো সেটা হচ্ছে একটা উদ্ভিদের আমরা তিনটা অংশ দেখি। জেনারেলি আমরা যখন আশেপাশে উদ্ভিদ দেখি, মাটির নিচে কি থাকে? মূল। উপরে কি থাকে? কাণ্ড আর পাতা। তাহলে মূল, কাণ্ড, পাতা কি কি থাকে? মূল, কাণ্ড আর পাতা। কিছু কিছু উদ্ভিদ আছে যাদেরকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না। যাদেরকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না, ওদেরকে আমরা একটা নাম দিই। ওদের নাম দিই হচ্ছে থ্যালয়েড। কি নাম দিই? থ্যালয়েড। এখন দেখো, তুমি আমাকে বলো যে যাদের মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না তাদেরকে কি বলা হয়? থ্যালয়েড। তাহলে কাদের মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যাবে না, মানে কাদের মূল, কাণ্ড, পাতা থাকে না? যারা উন্নত নাকি যারা অনুন্নত? যারা অনুন্নত। তাহলে বলতো থ্যালয়েড কারা হবে? এই যে সমাঙ্গ বর্গ, এই কি হবে? থ্যালয়েড। এই যে মস বর্গ, এই কি হবে? থ্যালয়েড। কিন্তু ফার্ন বর্গ, তার তো মূল, কাণ্ড, পাতা আছে, সে কি থ্যালয়েড হবে? তাহলে ফার্ন বর্গ থ্যালয়েড না। নগ্নবীজী থ্যালয়েড না। আবৃতবীজী থ্যালয়েড না। কেন? কারণ যে উন্নত তার কি আছে? মূল, কাণ্ড, পাতা আছে, তাকে তো মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায়, সে কি থ্যালয়েড হবে? না। আর যার মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না সে কি হবে? থ্যালয়েড। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের বইয়ে কিছু বিষয় আছে, আমি আগে স্পেসিফিক কথা বলি। এবার মনে করো, পরিবহন করার জন্য যে টিস্যু থাকে তাকে আমরা কি বলি? পরে লিখলেও সমস্যা নাই। দেখো, পরিবহন করার জন্য যে টিস্যু থাকে তাকে আমরা কি বলি? ভাই যে উদ্ভিদের পরিবহন টিস্যু থাকবে, দেখো খেয়াল করো, এখন তুমি আমাকে বলো যে পরিবহন টিস্যু একজনের থাকবে আর একজনের থাকবে না। কাদের পরিবহন টিস্যু থাকবে? যে উন্নত নাকি যে অনুন্নত? যে উন্নত কি থাকবে? পরিবহন টিস্যু থাকবে। তাহলে এই পরিবহন টিস্যু কি এদের থাকবে? না। এর কি থাকবে? যে সমাঙ্গ বর্গটা থাকবে না, মস বর্গটা থাকবে। মানে কার থাকবে? ফার্ন বর্গের থাকবে, নগ্নবীজী থাকবে, আবৃতবীজী থাকবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তুমি বুঝছো? ওকে। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম যে মূল, কাণ্ড, পাতা আর পরিবহন টিস্যু। আরো অনেক কিছু আছে, যেমন আমরা বলতে পারি হচ্ছে উদ্ভিদের ক্রোমোজোম। তোমাদের বইয়ে কি লেখা সেগুলো একটু পড়ে আসি, তোমাদের পড়াই। দেখো, প্রথমে দেখো সমাঙ্গ বর্গের কথা বলছি, থ্যালোফাইট এর নাম। যে সকল উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না সে সকল উদ্ভিদ হচ্ছে এদের অন্তর্ভুক্ত। এদের কোনো পরিবহন তন্ত্র নেই। তাই দেখলাম না আমরা, এরা কোনটার মধ্যে ছিল? অনুন্নতর মধ্যে ছিল না? এদের কি পরিবহন টিস্যু থাকবে? তো পরিবহন তন্ত্র কি থাকবে? নেই। পরিবহন টিস্যুকে আমরা কি বলছি? পরিবহন তন্ত্র। ঠিক আছে? একই জিনিস। এদের জননাঙ্গ কেমন হবে? এককোষী। ওকে। এবার আসো মস বর্গের দিকে খেয়াল করো। এই বর্গেরও কাণ্ড কেমন হবে? নরম আর নরম কাণ্ড এবং পাতা বিশিষ্ট হয়। এদের দেহে মূল থাকে না। এদেরকে মূল থাকে? থাকে না। মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড নামক মূলের মতো কিছু অংশ থাকে, যেগুলো দিয়ে হচ্ছে ওরা পানি এবং খনিজ লবণ পরিবহন করে। এবং দেখো, এদের দেহে কোনো কি পরিবহন তন্ত্র আছে? এদের দেহে পরিবহন তন্ত্র নেই। তাহলে কার কার পরিবহন তন্ত্র নেই? প্রথম দুইটা, সমাঙ্গ বর্গ আর মস বর্গ। বিষয়টা ক্লিয়ার? এবার আসো ফার্ন বর্গের দিকে খেয়াল করো। আচ্ছা, তোমরা আমাকে বলো, ফার্ন কার ভেতরে ছিল? অনুন্নত নাকি উন্নত? তাহলে ওদের মূল, কাণ্ড, পাতা থাকবে কিনা? ওদের পরিবহন তন্ত্র থাকবে কিনা? ক্লিয়ার? এখন দেখো, তুমি মিলাই নাও এবার। এখন বইয়ের লাইনটা পড়ে মিলাই নাও। দেখো, ফার্ন বর্গ এদের মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায়, সো মূল, কাণ্ড, পাতা থাকে। আবার কি থাকবে? এদের পরিবহন তন্ত্র আছে। আছে না? তুমি মিলে গেছো না বিষয়টা? আচ্ছা, তো তোমাদের কাছে কি বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তাহলে একটা জিনিস আমরা পড়লাম যে তোমাদের প্রশ্ন হতে পারে, তাহলে ভাই এই যে মস, এর তো পরিবহন তন্ত্র নাই, তাহলে কি দিয়ে হচ্ছে পানি নিবে?
তোমাদের মানে এটা কোশ্চেন অ্যানসার দেওয়ার জন্য এখানে কি লেখা আছে রাইজয়েড। তাহলে এদের কি থাকে স্পেশালি রাইজয়েড থাকে। রিপিট করো কি থাকে এদের। তাহলে ফার্নবর্গের মসবর্গের কি থাকে মূল থাকে না, কিন্তু কি থাকে মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। কিন্তু ফার্নের কি মূল থাকে? হ্যাঁ, ফার্নের মূল কাণ্ড পাতা সবকিছুই থাকে। ক্লিয়ার? ওকে, এবার চলে আসি। তাহলে অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য আমরা পড়ছি। এখন তোমাদের বইয়ে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো হচ্ছে এদের সংখ্যা। তো সংখ্যা সাধারণত আসবে না, তুমি জাস্ট মাথায় রাখার চেষ্টা করবা। 1,10,000। তারপরে এখানে কি আছে একটু এই দিকে থেকে করার চেষ্টা করো, তাহলে ভালো হবে। এটা হচ্ছে তোমার প্রায় 23,000 আর এটা হচ্ছে 10,000। তো একটু দেখবা এটা, ঠিক আছে? এখন চলে আসি সপুষ্পক উদ্ভিদ। এটা খুব ইম্পর্টেন্ট। সপুষ্পক উদ্ভিদের দিকে তাকাও। সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য কি? তো একটু আগেই বলছি সপুষ্পক উদ্ভিদের কি হবে বলতো? সপুষ্পক, তার মানে তার কি থাকবে? ফুল থাকবে। সপুষ্পকের কি থাকবে? ফুল থাকবে। তাহলে সপুষ্পকের হচ্ছে ফুল থাকবে। এখন ফুলের মধ্যে কি কি থাকে তোমাদের মনে আছে? ফুলের কোন অংশ থেকে বীজ হয় সেটা কি মনে আছে? ওটা একটু আমি জাস্ট সবচেয়ে দ্রুত কিভাবে দেখানো যায় আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করছি। সবাই খেয়াল করো। এখন লাগবে না, তোলা পরে দেখো। সবাই একটু খেয়াল করো। এটা দেখো, এটা একটা ফুলের আছে স্ত্রী স্তবক, আর তার ভেতরে কি আছে? ডিম্বক। তার ভেতরে কি আছে? ভ্রূণথলি। সেখানে ইম্পর্টেন্টলি এখানে কি থাকে? ডিম্বাণু। আর অন্যান্য কোষগুলোর নাম কি ছিল? সহকারী কোষ, প্রতিপাদ কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস। ওকে, খেয়াল করো। এখানে এটার নাম হচ্ছে স্ত্রী স্তবক। এটার নাম কি? এটা উদ্ভিদের স্ত্রী স্তবক। তার অনেকগুলো অংশ আছে। তো এই কালারের যেটা আমরা আঁকছি এটার নাম কি? গর্ভাশয়। তারপরে সাদা কালার যেটা আছে সেটার নাম কি? ডিম্বক। আর পিওর হলুদ কালার যেটা আঁকছি এটার নাম কি? ডিম্বাণু। তো খেয়াল করো, সবাই দেখো, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো, আমরা একটা ফল আঁকলাম, যেটা আম আনছিলাম না, ওই আমটা তো আমরা দেখাবো কেটে কেটে। তো কাছে এখন দেখো এই আমটা একটু আমরা করি। আমের ভেতরে কি কি থাকে? তো আমরা আম আসলে সোজা দিক থেকে আঁকাই। এটা একটা কি আম, পাকা আম আর কি। আমের ভেতরে কি আছে? বীজ। আর এর ভেতরে কি আছে? বীজ ভাঙলে একটা জিনিস পাওয়া যায় না, এইটা দেখো, খেয়াল করো। এখন প্রশ্ন হচ্ছে আমরা আমের কোনটা খাই? বীজের বাইরে এই যে যেগুলো আমি ডট ডট দিচ্ছি এগুলো আমরা খাই না? তাহলে এরকে আমরা কি বলি জানেন? নাম হচ্ছে ফল। একে কি বলা হয়? ফল। তাহলে ফলের ভেতরে এই যেটা আমরা আছি এটা কি বলো? বীজ। আর বীজের ভেতরে আমরা যা পাই এটা থেকে আস্তে আস্তে বীজ থেকে একটা গাছ বড় হয় না? যেমন মায়ের গর্ভে কি থাকে? ভ্রূণ থাকে না? সেই ভ্রূণটা আস্তে আস্তে বড় হয়ে কি হয়? নতুন মানুষ হয়ে যায়। তাহলে বীজের ভেতরে এই যে হলুদ কালার যেটা আঁকানো হয়েছে এটা হচ্ছে বীজের ভ্রূণ, আমের ভ্রূণ। তাহলে ভ্রূণটা আস্তে আস্তে কি হবে? একটা বড় আম হবে, আম গাছ হবে। তাহলে খেয়াল করো, তাহলে ফল, বীজ আর কি? ভ্রূণ। এখন সবাই একটু মিলাই নাও। তাহলে গর্ভাশয় এটা ছিল স্ত্রী স্তবক। এটা কার অংশ? ফুলের অংশ। এই যে যেটা আমরা আঁকলাম স্ত্রী স্তবকটা কার অংশ? ফুলের অংশ। একটা ফুলের অংশে স্ত্রী স্তবক থাকে। সেই স্ত্রী স্তবকের সবচেয়ে বাইরে কি থাকে? গর্ভাশয়। তার ভিতরে কি থাকে? ডিম্বক। তার ভিতরে কি থাকে? ডিম্বাণু। আর একটা ফলের ভিতরে বাইরে দিকে কি থাকে? ফল। সবুজ কালারে আমি কি মার্ক করছি এখানে? ফল। ফলের ভিতরে কি আছে? বীজ। বীজের ভিতরে কি আছে? ভ্রূণ। তাহলে আসলে এরা সবাই পরিণত হয়। বিষয়টা কেমন? গর্ভাশয়, যে নিষেকের আগে গর্ভাশয় ছিল, নিষেকের আগে মানে নিষেকের পূর্বে যে গর্ভাশয় ছিল সে নিষেকের পরে কি হয়ে যাচ্ছে? ফল। তাহলে গর্ভাশয় কিসে পরিণত হয়? ফল। ডিম্বক কিসে পরিণত হয়? বীজ। ডিম্বাণু কিসে পরিণত হয়? ভ্রূণ। ক্লিয়ার? তাহলে বলতো এই বীজকে আবৃত করে রাখে কে? ফল, তাই না? সবাই আমরা যখন ফল খাই বীজকে আবৃত করে রাখে কে? ফল। তাহলে খেয়াল করো, যে ফলের বীজ আবৃত থাকে সেই ফলকে আমরা কি বলবো? আবৃত বীজি। সিম্পল। খেয়াল করো, তাহলে এটা বললাম। তাহলে যে ফলের বীজ আবৃত থাকে, যে ফলের বীজ আবৃত থাকে বলতে আসলে বলতে পারি যে যে উদ্ভিদে ফল বীজ দ্বারা আবৃত থাকে। এক লাইনে আমরা কি বলতে পারি? ফল, ফল কি দ্বারা? ফল বীজ দ্বারা আবৃত থাকে, সেই ফলকে আমরা কি বলতে পারি? দেখো, বীজ দ্বারা কি আবৃত,
সো এই ফলকে আমরা কি বলতে পারি? উদ্ভিদকে আবৃত বীজি। বুঝতে পারছো? এখন তাহলে ভাই নগ্নবীজি বিষয়টা কেমন? দেখো, একটা ফলের বীজ হয়, ফল হয় কি থেকে? গর্ভাশয় থেকে না? তাহলে যার গর্ভাশয় থাকবে, সিম্পল, যার গর্ভাশয় থাকে তার কি হয়? তার হচ্ছে ফল হয়। যার গর্ভাশয় থাকে তার কি হয়? ফল হয়। আর তার ফল থাকার কারণে বীজ ফল দ্বারা কি হয়? আবৃত থাকে। তখন তাকে আমরা কি বলি? আবৃত বীজ। তাহলে দেখো সেম বিষয় যদি আমরা এভাবে চিন্তা করি, তাহলে যদি কোনো উদ্ভিদের গর্ভাশয় না থাকে, মনে করো আবার দেখায়, যদি গর্ভাশয় থাকে তাহলে কি হবে? ফল হবে, আর বীজ ফল দ্বারা আবৃত থাকে। এখন এই পার্টটাকে আমি একটু নেগেটিভ করে দিই। দেখো, তাহলে যার গর্ভাশয় নেই তার কি ফল হবে? ফল হবে। কারণ কি? গর্ভাশয় থেকে কি হয়? ফল হয়। তাহলে যার গর্ভাশয় নেই তার ফল হবে না। আর যদি ফল না থাকে তাহলে বীজ ফল দ্বারা আবৃত থাকে না। তাহলে বীজ কি আবৃত থাকবে? না। বীজ তাহলে কি থাকবে? বীজ নগ্ন অবস্থায় থাকবে। তাহলে এর বীজ কি অবস্থায় থাকবে? বীজ আমরা বলতে পারি অনাবৃত, বা আরেকটা শব্দ কি বলতে পারি? নগ্ন অবস্থায় থাকে। এখন যার বীজ নগ্ন অবস্থায় থাকবে তাকে আমরা কি বলবো? নগ্ন বীজি। নগ্ন বীজি কি বোঝা গেছে? তাহলে দেখো, যে ফুলের গর্ভাশয় নেই সেই ফলটা, সেই উদ্ভিদটা কি হবে? নগ্ন বীজি। আর যার গর্ভাশয় থাকে সে কি হবে? বেশিটা কি ক্লিয়ার? নগ্ন বীজি আবৃত বীজি কি বুঝতে পারছো? তাহলে সবথেকে উন্নত হচ্ছে আবৃত বীজি। একটু আগে আমরা যখন সিকোয়েন্সটা দেখলাম তখন সবথেকে উন্নত গেছিল আবৃত বীজি। এখন আমরা একটু এখানে যাবো যে কার বৈশিষ্ট্য কি কি হতে পারে। তো প্রথমে বইয়ে যাই, আমরা বই থেকে কিছু লাইন পড়বো। এখন লেখা আছে কি, যে সকল উদ্ভিদের ফুল মানে বীজ হয় তারাই এর অন্তর্গত। অর্থাৎ সপুষ্পক মানে কি? যাদের ফুল হয় তাদেরকে আমরা কি বলি? সপুষ্পক। বীজের মাধ্যমেই এরা বংশবিস্তার করে। যেমন পাইন, আম, জাম, কাঁঠাল, এটা তো সবাই বীজের উদাহরণ। এই উপজগৎ দুই ভাগে ভাগ করা যায়। কি কি? নগ্ন বীজি, আবৃত বীজি। বোঝা গেছে? যে সপুষ্পককে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। কি কি? নগ্ন বীজি, আবৃত বীজি। ওকে, এখন আসো নিচের দিকে আমরা একটু যাই। প্রথমে দেখো নগ্ন বীজিকে কি বলছে। এই ফুলের উদ্ভিদের ফুলের স্তরকে কি থাকে? গর্ভাশয় থাকে না। দেখো, একটু আগে আমরা দেখলাম না এদের কি গর্ভাশয় থাকে? একটু মিলায় নাও। নগ্ন বীজের কি গর্ভাশয় থাকে? না। তাই এই লাইনটা এখানে এটাই বলছে, নগ্ন বীজের গর্ভাশয় থাকে না। আচ্ছা, গর্ভাশয় থাকে না বলে কি এদের ফল হয়? ফল হয় না। তাই এটা কি? নগ্ন বীজি। তো এবার একটু মিলাও, বই কি বলছে। তাহলে গর্ভাশয় থাকে না, তাই এদের কি হয় না? ফল হয় না। আর ফল যদি না থাকে তাহলে বীজ কি অবস্থায় থাকে? যার ফল এদেরকে আমরা কি বলি? না, বানানটা ভুল লিখছে, নগ্ন বীজি বলে। নগ্ন বীজি কি বোঝা গেছে পুরোটা? বইয়ে যে লাইন তিনটা লেখা আছে, তিনটা লাইন কি বুঝতে পারছো? তাহলে যার গর্ভাশয় নেই তার ফল হয় না, ফলে বীজটা নগ্ন অবস্থায় থাকে, তাই এদেরকে আমরা কি বলি? নগ্ন বীজি। উদাহরণ কি? সাইকাস, পাইনাস। উদাহরণ কি? সাইকাস, পাইনাস, এগুলা। আচ্ছা, এরপর আসলে আবৃত বীজির ক্ষেত্রে সেম, জাস্ট উল্টা হবে, সব পজিটিভ হবে না। কি হবে তাহলে আবৃত বীজিতে বলো তো? যে যার গর্ভাশয় আছে তাই কি হয়? ফল তৈরি হয় এবং বীজ ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে, তাই একে আমরা কি বলি? আবৃত বীজি। এখন দেখো, এই আবৃত বীজিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। খেয়াল করো, এই আবৃত বীজিকে কিসের উপর ভিত্তি করে ভাগ করা যায়? বীজপত্রের উপর ভিত্তি করে একে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? এক বীজপত্রী আর দ্বিবীজপত্রী। এটা উদাহরণ দেখানোর জন্য এখানে আমি দুটো জিনিস নিয়ে আসছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের আমের যে আটি, সেটা ভেঙে আমরা বের করছি। এখন দেখো এর ভেতরে এই যে আমের, এখানে সবাই দেখো, তাহলে এইখানে যেটা তুমি দেখতে পাচ্ছ, যদি আমরা একটু চাপ দিই, দেখো যে দুইটা ভাগে ভাগ হয়ে গেল না? তাহলে বলো তো, এই বীজে এই যে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে এটাকে বলা হয় বীজপত্র। কি বলা হয়? তাহলে এই বীজে কয়টা বীজপত্র আছে? দুইটা। তাহলে আম কয় বীজপত্রী? দ্বিবীজপত্রী। একইভাবে এখানে একটা বাদাম নিয়ে আসলে, তোমরা সবাই বাদাম খাইছো না? ওই একটা বাদাম নিয়ে আসছে, তাহলে পড়ে গেছে। দেখো, এটা হচ্ছে একটা কাজু বাদাম। তো এই বাদামটাকে যদি আমরা ভাগ করি তাহলে কয়টা ভাগে ভাগ হয়ে যাবে? মাঝখান থেকে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে না? দেখছো এভাবে বাদামগুলো কয় ভাগে ভাগ হয়ে যায়? বাদাম, ছোলা, এগুলো এরা কয় বীজপত্রী?
বুঝতে পারছো? আর যে কোনো ভাগে ভাগ হবে না, মানে যার একটাই বীজপত্র থাকে তাকে আমরা কি বলবো? একবীজপত্রী। তাহলে বিষয়টা হচ্ছে যেসব উদ্ভিদের বীজে দুইটা বীজপত্র থাকে ওদেরকে আমরা কি বলি? দ্বিবীজপত্রী। আর যার বীজে একটা থাকে ওকে আমরা কি বলবো? সো লাইনটা দেখো বই থেকে আমরা একটু পড়ে আসি। তাহলে খেয়াল করো কি লেখা আছে, যে সকল উদ্ভিদের বীজে একটি বীজপত্র থাকে তাকে আমরা কি বলবো? একবীজপত্রী। বুঝছো? আর যে সকল উদ্ভিদের বীজে দুইটা বীজপত্র থাকে তাকে আমরা কি বলবো? দ্বিবীজপত্রী। ক্লিয়ার? এখন দেখো আরো দুইটা বৈশিষ্ট্য পড়লে আমাদের পড়া শেষ। প্রথমত এদের মূল কেমন হয় সেটা আমরা জানবো, মূল কেমন হয়, তারপর জানবো পাতার শিরা বিন্যাস কেমন হয়, এই দুইটা আমরা ভালোভাবে জানবো, তা জানলে আমাদের শেষ। এখন আসো এখানে আমরা চলে আসি। প্রথমে আমি একটু এটা কমপ্লিট করে নিই। তাহলে আবৃত বীজিকে আমরা এখন ভাগ করব। এই আবৃত বীজিকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। এই আবৃত বীজিকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে কি কি সেই দুইটা? একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। সিম্পলি একটু লিখি, তাহলে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। এখন আমি এটা সুন্দর করে ছোট করে আমি কিছু ভাগ করব। দেখো ছোট করে পয়েন্ট লিখবো, খেয়াল করো। এখানে বীজপত্রের সংখ্যা তোমরা বলবা যে একবীজপত্রীতে বীজপত্রের সংখ্যা কত? একটি। আর দ্বিবীজপত্রীতে কয়টি? দুইটি। এবার আসো মূল আর পাতা শিরা বিন্যাস পড়লে হয়ে যাচ্ছে। এদের মূল কেমন? তো মূল হচ্ছে মেইনলি দুই প্রকার হয়, আমি দেখাচ্ছি। মানে আমাদের প্রকৃতিতে আরো অনেক মূল আছে, বাট মেইনলি দুই প্রকার। কি কি দেখো মূল? মনে করো তুমি ধান গাছ দেখে থাকো, দেখবা কি ধান গাছের গোড়ায় মূলগুলো এরকম থাকে না? হ্যাঁ হ্যাঁ, এগুলোকে বলা হয় কি? গুচ্ছ। এগুলোকে কি বলা হয়? গুচ্ছ। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এটাকে দেখার ব্যবস্থা করে দাও, এদিকে সরো। তাহলে এটা কি হবে? এই মূলগুলোকে আমরা কি বলবো? গুচ্ছ মূল। আচ্ছা, তোমরা অনেক বড় বড় গাছের মূল দেখছো মাটির অনেক গভীরে যায়? হ্যাঁ, যেসব মূল মাটির অনেক গভীরে যায় এদেরকে আমরা বলি হচ্ছে প্রধান মূল। কি বলা হয়? তাহলে মূল মেইনলি কয় রকম হতে পারে? দুই রকম। কি কি? গুচ্ছ মূল আর প্রধান মূল। ক্লিয়ার? কি বললাম? গুচ্ছ মূল আর প্রধান মূল। এখন একবীজপত্রী যে একবীজপত্রী তার হচ্ছে মনে রাখবে একবীজপত্রী তো বীজপত্রীর সংখ্যা কম, সে হচ্ছে সহজ সরল হবে, সিম্পল হবে। এই দুটোর মধ্যে সিম্পল কে বলতো? গুচ্ছ মূল। তাহলে একবীজপত্রীর কোন মূল থাকবে বলো এবার তোমরা? গুচ্ছ মূল। তাহলে ভাই দ্বিবীজপত্রীর মূল কেমন হবে? প্রধান মূল। তাহলে একবীজপত্রীর মূল হচ্ছে গুচ্ছ মূল, তাহলে দ্বিবীজপত্রীর মূল কেমন হবে? প্রধান মূল। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট পার্ট দেখো। এবার হচ্ছে শিরা বিন্যাস পড়াবো, পাতার শিরা বিন্যাস। মানে পাতায় কি শিরা থাকে তোমরা কি জানো? মনে করো পাতার অনেক গঠন আছে, ছোট বড় মিলে অনেক সুন্দর গঠন আছে। এখন একটা পাতার ক্ষেত্রে এই যে দাগগুলো দেখছো, এই দাগগুলোকে আমরা কি বলি? শিরা। এগুলোকে কি বলা হয়? শিরা। আর এই শিরার যে বিন্যাস তাকে আমরা বলি হচ্ছে শিরা বিন্যাস। তাহলে পাতার গায়ে এগুলো কি থাকে? শিরা। এদেরকে আমরা কি বলি? শিরা বিন্যাস। এখন এই দেখো তো, এই যে পাতাটা আমি আঁকালাম এরকম শিরা বিন্যাস হতে পারে। আবার কিছু পাতা আছে যাদের শিরা বিন্যাস হচ্ছে এরকম এরকম হয়। এখন দুইটা কি ভিন্ন না? ভিন্ন ভিন্ন। এখন কেন ভিন্ন ভাই? দেখো খেয়াল করো সবাই, তোমরা বলবো আমাকে যে এটা কি সমান্তরাল না? এটা কেমন? সমান্তরাল। তাহলে এই শিরা বিন্যাসটা কেমন? সমান্তরাল। আর এই শিরা বিন্যাসটা দেখো কেমন? এটা জালের মতো হয়ে গেছে না? সো এই শিরা বিন্যাসটাকে আমরা কি বলবো? জালিকাকার, মানে জালের মতো। ঠিক আছে? তাহলে সে শিরা বিন্যাস কয় রকম হতে পারে? দুই রকম, সমান্তরাল শিরা বিন্যাস আর জালিকাকার শিরা বিন্যাস। এখন দেখো একটু আগে বলছি একবীজপত্রী কেমন ছিল? সহজ সরল না? তাহলে একবীজপত্রী শিরা বিন্যাস কেমন হবে? সমান্তরাল। তাহলে দ্বিবীজপত্রীটা কেমন হবে? জালিকাকার। অসমান্তরাল না, জালিকাকার। তাহলে এখন চলে আসি, আমরা লিখে ফেলি। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে আরেকটা পয়েন্ট কি? শিরা বিন্যাস। তাহলে বলো তোমরা আবার বলো, একবীজপত্রী শিরা বিন্যাস কেমন? সমান্তরাল। আর দ্বিবীজপত্রী শিরা বিন্যাস কেমন? জালিকাকার। ওকে, তাহলে আমরা বইয়ের এই লাইনগুলো পড়ে ফেললাম। বইয়ের ভিতরে এগুলাই লেখা আছে। দেখো লেখা আছে কি? একবীজপত্রীর মূল কেমন হয়? কি লেখা আছে? গুচ্ছ মূল। পাতা শিরা বিন্যাস কেমন হয়? সমান্তরাল। ক্লিয়ার? দ্বিবীজপত্রীর দিকে দেখাও। দ্বিবীজপত্রী পাতা শিরা বিন্যাস কেমন হয়? জালিকা বা জালিকাকার, একই কথা।
আর হচ্ছে এদের মূল কোথায় লেখা লেখা আছে? এই যে প্রধান মূল, এর মূল কেমন হবে? প্রধান মূল। ওকে, এরপর আসো এদের টিস্যু বিন্যাস বলছি কাণ্ডে পরিবহন টিস্যুগুচ্ছ ক্যাম্বিয়াম বিহীন এবং বিক্ষিপ্তভাবে সাজানো। আর এদের হচ্ছে টিস্যুগুচ্ছ কেমন? ক্যাম্বিয়াম যুক্ত আর বৃত্তাকারে সাজানো। সো আমরা বলতে পারি এদের পরিবহন টিস্যুগুচ্ছ হচ্ছে ক্যাম্বিয়াম বিহীন বিক্ষিপ্তভাবে সাজানো থাকে। আর এদের টিস্যুগুচ্ছ কেমন? ক্যাম্বিয়াম যুক্ত এবং কেমন ভাবে সাজানো? বৃত্তাকারে। সো বলতে পারি পরিবহন টিস্যু কেমন। দেখো এই পয়েন্টটা আমরা নিয়ে আসি এখানে। তাহলে এদের পরিবহন টিস্যু হচ্ছে ক্যাম্বিয়াম বিহীন এবং কিভাবে সাজানো? ক্যাম্বিয়াম কি বলতেছি বিক্ষিপ্তভাবে সাজানো। আর এদের পরিবহন টিস্যু কেমন? ক্যাম্বিয়াম যুক্ত আর কেমন ভাবে সাজানো? বৃত্তাকারে সাজানো। ওকে, ক্যাম্বিয়াম মানে হচ্ছে মনে করো এটা একটা জাইলেম, হ্যাঁ এটা একটা কি জাইলেম, আর ধরো এটা হচ্ছে একটা ফ্লোয়েম। তো অনেক সময় জাইলেম আর ফ্লোয়েম সরাসরি কানেক্টেড থাকে না। জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে যদি একটা জিনিস দিয়ে কানেক্টেড থাকে সেই জিনিসটাকে আমরা কি নামে ডাকি? ক্যাম্বিয়াম। বুঝতে পারছো? তাহলে যদি কখনো জাইলেম আর ফ্লোয়েমের মাঝে আরেকটা জিনিস থাকে সেটাকে আমরা কি বলি? ক্যাম্বিয়াম। ওকে, তো একবীজপত্রী তো সহজ সরল, যদি ক্যাম্বিয়ামের মতো ঝামেলা কোনো জিনিসপত্র থাকবে ওর ক্যাম্বিয়াম থাকবে না, বিক্ষিপ্তভাবে সাজানো। আর এই কেমন? ক্যাম্বিয়াম যুক্ত এবং বৃত্তাকারে সাজানো। ওকে, পয়েন্ট মনে হয় শেষ, আর নাই। এবার আসো জাস্ট উদাহরণ দেওয়া আছে। তো ধান গম বলছি, ধান গম কলা কচু নারিকেল, এগুলো হচ্ছে একবীজপত্রীর উদাহরণ। আচ্ছা তোমরা চাল দেখছো না সবাই? এই চালের কি দুই ভাগে ভাগ হয় বাদামের মতো? তো চাল কয় বীজপত্রী? একবীজপত্রী। ওকে, এরপরে হচ্ছে দ্বিবীজপত্রীতে কি আছে দেখো। দ্বিবীজপত্রীর মধ্যে একটু যাই আমরা। দ্বিবীজপত্রীর উদাহরণ কি আছে? কাঁঠাল, এই কাঁঠালের বীজ দেখছো দুই ভাগে ভাগ করা যায়। কাঁঠাল, লিচু, রাই, সরিষা, রায়ের পরে কমা হবে, ধুতরা, এগুলো সব দ্বিবীজপত্রীর ভিতরে উদাহরণ। রাই একটা মানে শস্যের মতো, এটা একটা উদ্ভিদ, মানে ধান গম সেরকম। ওকে, এবার লাস্ট পার্ট চলে আসো। দ্বিবীজপত্রীকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। কি কি? বিযুক্ত দল, যুক্ত দল, দলহীন। কি কি? বিযুক্ত দল, যুক্ত দল। এখন দল মানে কি? দল মানে হচ্ছে পাপড়ি। সবাই বলো দল মানে কি? পাপড়ি। এখন দেখো তো এর মানে কি, খেয়াল করো। একটা ফুল, যে ফুলের পাপড়ি, দেখো তো এই ফুলের পাপড়ি আছে না, এবং এই পাপড়িগুলো কি কাছাকাছি কানেক্টেড কিনা, যুক্ত আছে কিনা। যাদের পাপড়ি যুক্ত ওদেরকে আমরা কি বলবো? যুক্ত দল। দেখো খেয়াল করো, উদাহরণ দেওয়া আছে। এই জাতীয় উদ্ভিদের ফুলের পাপড়ি যুক্ত অবস্থায় থাকে, যেমন কি ধুতুরা। আচ্ছা তাহলে ভাই বিযুক্ত দল কি হবে? যাদের দল আছে কিন্তু কোনো যুক্ত অবস্থায় নেই, যেমন সরিষা, ওদেরকে আমরা কি বলি? পৃথক বা সংযুক্ত অবস্থায় থাকে না, মানে সংযুক্ত অবস্থায় থাকে না, পৃথক অবস্থায় থাকে দলগুলা, তাদেরকে আমরা বলি হচ্ছে বিযুক্ত দল। উদাহরণ কি? সরিষা। আর যুক্ত দলের উদাহরণ কি? ধুতুরা। এবার দেখো লাস্ট, ফুল আছে কিন্তু দল নেই, তার মানে কি? দলহীন। এই সকল উদ্ভিদে ফুলে পাপড়ি দেখা যায় না, যেমন কি কাঁঠাল। দেখবে কাঁঠালের ফুলটা এরকম করে ফুটে আছে, পাপড়ি নাই, মানে একদম ফুলের মাঝখানে দেখা যাচ্ছে। বোঝা গেছে? তাহলে এই জিনিসগুলো আমরা পড়লাম। তাহলে একবীজপত্রী চলে গেল। দ্বিবীজপত্রী কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। কি কি? বিযুক্ত দল, যুক্ত দল, আর কি? দলহীন। সো যদি আমরা এখানে একটু পাশে যদি একটু লিখে ফেলি তাহলে এটা ক্লিয়ার হবে। তাহলে দেখো দ্বিবীজপত্রীকে আমরা ভাগ করতে পারছি তিন ভাগে। দ্বিবীজপত্রীকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কি কি? যুক্ত দল, বিযুক্ত দল, আর কি? দলহীন। তাহলে কি আমাদের পুরা উদ্ভিদের যে প্রকারভেদ সিকোয়েন্স, এটা কি ক্লিয়ার? তুমি যে উদ্ভিদই লাগাও না কেন তুমি কিন্তু এখন আইডিয়া করতে পারবা। বুঝতে পারছো? তুমি যদি কাঁঠাল গাছ লাগাও তাহলে কি হবে বলো তো? যদি মনে করো তুমি কাঁঠাল গাছ লাগাইছো, তাহলে তুমি কিভাবে ভাগ করবা যে কাঁঠাল গাছ এই উদ্ভিদটা এটা কি ফুল হয়, তাহলে সপুষ্পক, সে আবৃতবীজি নাকি জন্মবীজি? কাঁঠাল গাছ কি আবৃতবীজি, এবং তার বীজ কয় বীজপত্রী? দ্বিবীজপত্রী। আর দ্বিবীজপত্রীর মধ্যে আবার সে কোন ভাগে পড়ে? দলহীনের মধ্যে পড়ে। বুঝছো? তাহলে আমাদের কাছে কি পুরো সিকোয়েন্সটা ক্লিয়ার যে একটা উদ্ভিদকে আমরা কি কি অংশে ভাগ করতে পারবো? বুঝতে পারছো?
হ্যাঁ তুলে তুলে নেওয়া সবাই। ওকে তাহলে ডান, কারো কোনো কোশ্চেন থাকলে বলবো।